ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে স্টিম ইঞ্জিন অ্যান্ড ইটস পার্টস। স্টিম ইঞ্জিনের বিভিন্ন ধরনের পার্টস সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে স্টিম ইঞ্জিন বর্তমানে প্রায় অবসুলেট হয়ে গেছে। তবু কিছু কিছু জায়গায় আমাদের স্টিম ইঞ্জিন এখনও রাখা আছে বা চালু আছে। স্টিম ইঞ্জিন যেটাকে বলা হয় বাষ্প চালিত ইঞ্জিন, আজকে আমরা তাদের বিভিন্ন ধরনের পার্টস সম্বন্ধে আলোচনা করব। স্টিম ইঞ্জিনের একটা ছবি দেখো দেওয়া আছে। এতে সাধারণ একটা ডায়াগ্রাম দেওয়া আছে। দেখা যাচ্ছে এখানে কোল আছে, কম্বাশন চেম্বার আছে, আর ওয়াটার সেখান থেকে স্টিম জেনারেট করে আমাদের পিস্টন দ্বারা ক্র্যাঙ্কশ্যাফট এবং হুইলে পাওয়ারটা ট্রান্সফার করছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিট এনার্জি আমাদের এখানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে স্টিম ইঞ্জিন হচ্ছে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। ইঞ্জিনের যদি প্রধান দুটি প্রকারভেদ থাকে, সেই প্রকারভেদ দুটি হলো, একটি হলো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, আর একটা হইল এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। আমরা ইতিমধ্যে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সম্বন্ধে আলোচনা করেছি। কম্বাশন বা দহন যেখানে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে হয় সেটাকে বলা হয় ইন্টারনাল কম্বাশন। বাট এক্সটার্নাল কম্বাশন মানে কি? যেখানে কম্বাশনটা বা দহনটা আমাদের এক্সটার্নাল হয়, সেটাকে হচ্ছে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন, যার প্রধান উদাহরণ হচ্ছে স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনে কি হয়? আমাদের বয়লার থাকে, সেখানে বয়লারের মধ্যে জল থাকে। জল থাকলে ভুল হবে না, দু ধরনের বয়লার থাকে, একটা ওয়াটার টিউব, একটা হচ্ছে ফায়ার টিউব বয়লার। সেখানে কি হয়, সেই বয়লারের জলকে সাধারণত গরম করে যে স্টিম পাওয়া যায়, সেই স্টিমটাকে সুপার হিটেড স্টিমে পরিণত করে সেই স্টিমটাকে কাজে লাগানো হয় ইঞ্জিন চালু রাখার জন্য। তা আজকেই আমাদের এই বিষয়টা হচ্ছে যে স্টিম ইঞ্জিনের বিভিন্ন যে পার্টস আছে তাদের সম্বন্ধে আমাদের আলোচনা। আমরা এই প্রেজেন্টেশনে কি কি দেখব বা এই ক্লাসে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমে একটু আলোচনা করে নেব যে স্টিম ইঞ্জিনের প্রকারভেদ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ স্টিম ইঞ্জিন। তারপর আমরা আলোচনা করব কম্পোনেন্টস অফ স্টিম ইঞ্জিন বা তার পার্টস। এবং এই চ্যাপ্টার শেষে, অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন, উই শ্যাল বি অ্যাবল টু এক্সপ্লেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইসেন্ট্রিক, স্টাফিং বক্স, পিস্টন, ক্রসহেড এটসেট্রা। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে পার্টসের নাম বললাম স্টিম ইঞ্জিনের, ইসেন্ট্রিক, স্টাফিং বক্স, পিস্টন, ক্রসহেড, ইহাদের ওয়ার্কিং প্রিন্সিপাল বা তাদের কার্য বিবরণ বা কার্যপ্রণালী। প্রথমে একটু চলে আসি যে স্টিম ইঞ্জিনের যদি ইতিহাস ঘাঁটি, তাহলে দেখব প্রথম স্টিম ইঞ্জিনের আমরা জানি যে জেমস ওয়াট আবিষ্কার করেছিলেন 1776 খ্রিস্টাব্দে। কিন্তু তার পূর্বে স্টিম ইঞ্জিনের কনসেপ্টটা এসেছিল থমাস নিউকামেনের হাত ধরে 1712 খ্রিস্টাব্দে। কিন্তু মডিফাইড স্টিম ইঞ্জিন বা যেটা প্রচলিত স্টিম ইঞ্জিন, সেটা সাধারণত আবিষ্কার করেন স্যার জেমস ওয়াট, যেটা 1776 সালে। A steam engine is a heat engine that performs mechanical work using steam as its working fluid to convert its heat energy into mechanical energy। যেটা আমরা আগেই আলোচনা করছিলাম যে স্টিম ইঞ্জিনে কি হয়, হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্সন হয়। এবার আসি ক্লাসিফিকেশন অফ স্টিম ইঞ্জিন।
আমরা প্রথমেই আসি বেসড অন অ্যাক্সিস অফ ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিন যে সিলিন্ডার আছে তার অ্যাক্সিসে কিভাবে আছে। যদি অ্যাক্সিসটা সিলিন্ডারের অ্যাক্সিস যদি হরাইজন্টালি থাকে তাহলে সেটা হরাইজন্টাল স্টিম ইঞ্জিন, যদি ভার্টিক্যাল থাকে তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্টিম ইঞ্জিন। নেক্সট হচ্ছে নাম্বার 2, বেসড অন স্পিড অফ ইঞ্জিন। হাই স্পিড ইঞ্জিন, মিডিয়াম স্পিড ইঞ্জিন, স্লো স্পিড ইঞ্জিন, এটা নির্ভর করে তাদের আরপিএম এর উপরে। হাই স্পিড ইঞ্জিনের সাধারণত আরপিএম হয় 250, মিডিয়াম স্পিডের আরপিএম হবে 100 to 250, স্লো স্পিড ইঞ্জিনের আরপিএম হবে 100 আরপিএম বা তার নিচে। নাম্বার 3, বেসড অন টাইপ অফ স্টিম অ্যাকশন অর নাম্বার অফ ওয়ার্কিং স্ট্রোক। দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং স্টিম ইঞ্জিন, যেখানে স্টিম ইজ অ্যাডমিটেড থ্রু ওয়ান সাইড অফ দ্য পিস্টন, যেখানে স্টিম সাধারণত পিস্টনের ওয়াক সাইড দিয়ে সাধারণত প্রবেশ করে ইঞ্জিন সিলিন্ডারে, অ্যান্ড আদার সাইড অফ দ্য পিস্টন ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার। আর ডবল অ্যাক্টিং স্টিম ইঞ্জিন কি? স্টিম ইজ অল্টারনেটলি অ্যাডমিটেড থ্রু বোথ সাইড অফ দ্য পিস্টন, অর্থাৎ পিস্টনের বোথ সাইড দিয়ে, সামনে এবং তার অপর সাইড দিয়ে স্টিম অল্টারনেটিভ সেখানে প্রবেশ করে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে। এই হচ্ছে একটা হরাইজন্টাল স্টিম ইঞ্জিনের একটা ছবি বা রেপ্লিকা বলতে পারি। এটা হচ্ছে ডবল অ্যাকশন স্টিম ইঞ্জিন, যেখানে স্টিম সাধারণত দুটো দিক দিয়ে আমাদের ইঞ্জিন সিলিন্ডারের পিস্টনকে গিয়ে থ্রাস্ট করে। ডবল অ্যাকশন বা ডবল অ্যাক্টিং স্টিম ইঞ্জিন, তার একটা ছবি বা তার একটা রেপ্লিকা বলতে পারি। আর এই হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং স্টিম ইঞ্জিন, যেখান থেকে স্টিম আমাদের এক দিক দিয়ে পিস্টনের ওপর থ্রাস্ট দেয়। নাম্বার 4, এবার আসি, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সিলিন্ডার্স ইন হুইচ দ্য স্টিম এক্সপ্যান্ড, অর্থাৎ নাম্বার অফ সিলিন্ডার। সিম্পল স্টিম ইঞ্জিন, যেখানে আমাদের স্টিম ইঞ্জিনে সিলিন্ডারের সংখ্যা থাকে একটা, অর্থাৎ সেই জন্য সিম্পল স্টিম ইঞ্জিনে বলছে দ্য এক্সপানশন অফ স্টিম টেক্স প্লেস ইন ওয়ান সিলিন্ডার, বাট ইন কম্পাউন্ড স্টিম ইঞ্জিন দ্য এক্সপানশন অফ স্টিম টেক প্লেস ইন মোর দ্যান ওয়ান সিলিন্ডার। একের অধিক যখন সিলিন্ডার ইউজ হচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ড স্টিম ইঞ্জিন। নাম্বার 5, বেসড অন টাইপ অফ এক্সজস্ট ফ্রম ইঞ্জিন অর মেথড অফ এক্সজস্টিং স্টিম। দুটোভাবে হয়, একটা হচ্ছে কন্ডেন্সিং ইঞ্জিন, একটা হচ্ছে নন কন্ডেন্সিং ইঞ্জিন। কন্ডেন্সিং ইঞ্জিনে কি হয়? দ্য স্টিম ইজ এক্সজস্টেড ইন এ কন্ডেন্সার, কন্ডেন্সারে এক্সজস্ট হচ্ছে। আর নন কন্ডেন্সিং ইঞ্জিনে কি হচ্ছে? দ্য স্টিম এক্সজস্টেড ইনটু দ্য অ্যাটমসফিয়ার, যেখানে স্টিম সাধারণত অ্যাটমসফিয়ারে নির্গত হচ্ছে। কন্ডেন্সিং ইঞ্জিনে স্টিমটা কন্ডেন্সারের মধ্যে নির্গত হয়, আর নন কন্ডেন্সিং ইঞ্জিনে স্টিমটা সাধারণত অ্যাটমসফিয়ারে নির্গত হয়। বাট আমরা কন্ডেন্সিংটা কি একটু জেনে নিই। হোয়াট ইজ কন্ডেন্সিং বা কন্ডেন্সার? কন্ডেন্সারের কাজটা কি, যেখানে কন্ডেন্সিং হয় স্টিমটা? স্টিম কন্ডেন্সার ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ কনভার্টস দ্য লো প্রেশার এক্সজস্ট স্টিম, যে স্টিমটা বেরোচ্ছে সেটাকে বলছে লো প্রেশার এক্সজস্ট স্টিম, কারণ সেই স্টিমটা আর কাজে লাগছে না, কাজ হয়ে যাওয়ার পর সেটা এক্সেস স্টিমটা সাধারণত আমাদের নির্গত হয় ফ্রম দ্য টারবাইন ইনটু ওয়াটার, অর ইন আদার ওয়ার্ডস আমরা অপরপেক্ষে বলতে পারি যে ইট ইজ এ ডিভাইস, অর্থাৎ স্টিম কন্ডেন্সার ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজ টু কন্ডেন্স এক্সজস্ট স্টিম অফ টারবাইন ইনটু ওয়াটার, অর্থাৎ জলে পরিণত করে। যে এক্সজস্ট স্টিমটা টারবাইনে যেটা বা এর এক্সজস্ট স্টিমটা সেটা সাধারণত জলে পরিণত করে। ইট ডাজ সো উইথ দ্য হেল্প অফ কুলিং ওয়াটার সার্কুলেটেড ইনটু ইট ফ্রম দ্য কুলিং টাওয়ার। এটা হচ্ছে আমাদের স্টিম কন্ডেন্সারের কাজ। নেক্সট আসি, গভর্নিং এর ওপর নির্ভর করে স্টিম ইঞ্জিনকে কভাগে ভাগ করা যায়। আবার বলি গভর্নিংটা কি একটু বলে দিই। গভর্নিং কি হচ্ছে? যে গভর্নিং হচ্ছে যেটা
যে সাধারণত ইঞ্জিন স্পিডকে কন্ট্রোল করে। ইঞ্জিন স্পিডকে সাধারণত যে কন্ট্রোল করে সেটা গভর্নিং। ওই জন্য যে দ্য পারপাস অফ গভর্নিং of simple steam engine is to maintain the speed of an engine fairly constant irrespective of load. লোডের উপর নির্ভর করে সাধারণত স্টিম ইঞ্জিনের স্পিডকে মেনটেন করা হয় থ্রু গভর্নার, বাট এই সিস্টেমটাকে বলা হয় গভর্নিং। গভর্নার দ্বারা স্টিম ইঞ্জিনের সাধারণত স্পিডকে কন্ট্রোল করা হয়, বাট দ্য সিস্টেম ইজ কল্ড গভর্নিং। Commonly used method employed for the governing of the simple steam engine are as follows, অর্থাৎ বেসড অন টাইপ অফ গভর্নিং দুটো ভাবে গভর্নিং করা যায়। একটা হচ্ছে থার্টল গভর্ন ইঞ্জিন অর থার্টলিং স্টিম ইঞ্জিন, ওয়ার দ্য ইঞ্জিন স্পিড ইজ কন্ট্রোল বাই মিনস অফ থার্টল ভাল্ভ। থার্টল গভর্নিং ইঞ্জিনের থার্টল ভাল্ভ দ্বারা সাধারণত ইঞ্জিনের স্পিডকে কন্ট্রোল করা হয়, হুইচ রেগুলেটস দ্য প্রেশার অফ স্টিম টু দ্য ইঞ্জিন, যে সাধারণত স্টিম প্রেসারকে সাধারণত রেগুলেট করে ইঞ্জিনের ভেতর প্রবেশ করাতে। আর নাম্বার টু, কাট অফ গভর্ন ইঞ্জিন অর অটোমেটিক কাট অফ স্টিম ইঞ্জিন। দ্য ইঞ্জিন স্পিড ইজ কন্ট্রোল বাই মিনস অফ অ্যান অটোমেটিক কাট অফ গভর্নার হুইচ কন্ট্রোলস দ্য স্টিম প্রেসার টু দ্য ইঞ্জিন। সেখানে অটোমেটিক কাট অফ গভর্নার যে সাধারণত স্টিমের প্রেসারকে কন্ট্রোল করে, যার ফলে স্পিডটা কন্ট্রোল হয়। এটা হচ্ছে গভর্নিংয়ের ওপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। নেক্সট আসি বেসড অন টাইপ অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ স্টিম ইঞ্জিনটা কোথায় ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, স্টেশনারি ইঞ্জিন, মেরিন ইঞ্জিন অ্যান্ড লোকোমোটিভ ইঞ্জিন। স্টেশনারি ইঞ্জিন, হোয়াট ইজ স্টেশনারি ইঞ্জিন? A stationary engine is an engine whose framework does not move. They are used to drive some equipment such as pump, generator, mill or factory. স্টেশনারি ইঞ্জিনটা যেটা কোনো রকম মুভমেন্ট হয় না, যার ফ্রেম কোনো রকম মুভমেন্ট হয় না, বাট সেটা সাধারণত কিছু ইকুইপমেন্ট চালু রাখতে বা তাদের ফাংশন করতে কাজ করায়, সেটা হচ্ছে পাম্প, জেনারেটর বা ফ্যাক্টরি বা মিলের কিছু যন্ত্রাংশ, এগুলো সাধারণত চালু রাখতে সাহায্য করে এই স্টেশনারি ইঞ্জিন। মেরিন ইঞ্জিন, যেগুলো জাহাজ বা স্টিমারে ইউজ করা হয় যে ধরনের ইঞ্জিন, সেগুলোকে বলা হয় মেরিন ইঞ্জিন। লোকোমোটিভ ইঞ্জিন সাধারণত রেল, ট্রেনে যেগুলো আগে আমাদের ইউজ করা হতো সেটাকে হচ্ছে লোকোমোটিভ ইঞ্জিন বলে। অর্থাৎ স্টিম ইঞ্জিনকে আমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারি, অ্যাজ এ স্টেশনারি ইঞ্জিন, অ্যাজ এ মেরিন ইঞ্জিন or as a locomotive engine। এই একটা মেরিন ইঞ্জিনের একটা ডায়াগ্রাম, এটা হচ্ছে মেরিন ইঞ্জিনের ডায়াগ্রাম। মেরিন স্টিম ইঞ্জিনের একটা ডায়াগ্রাম। নেক্সট আসি অ্যাকর্ডিং টু দ্য ভালভ গিয়ার ইউজ। স্লাইড ভালভ ইঞ্জিন, কর্লিস ভালভ ইঞ্জিন, দুটো ভাগে ভাগ করা, স্লাইড ভালভ ইঞ্জিন, কর্লিস ভালভ ইঞ্জিন। এবার আসি পার্টস অফ স্টিম ইঞ্জিন। এতক্ষণ আমরা আলোচনা করলাম ক্লাসিফিকেশন, এবার আসি পার্টস অফ স্টিম ইঞ্জিন। পার্টস অফ স্টিম ইঞ্জিনের প্রথমেই আমরা যত পার্টস আছে সেটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে স্টেশনারি পার্টস, নাম্বার টু হচ্ছে মুভিং পার্টস। হোয়াট ইজ স্টেশনারি পার্টস? যে পার্টসগুলো মুভেবল নয়, নন মুভেবল পার্টস, যেগুলো স্থির সেটা হচ্ছে স্টেশনারি পার্টস, বাট যেগুলো মুভিং পার্টস সেটাকে বলা হচ্ছে আমাদের, বা যেটা মুভেবল সেটা হচ্ছে মুভিং পার্টস। আমাদের এখানে একটা ছবি তার সাথে দেখানো হয়েছে যে কী কী ধরনের আমাদের পার্টস থাকতে পারে, কী কী পার্টস থাকে। মেন পিস্টন রড, পিস্টন, পোর্ট, সিলিন্ডার, এক্সজস্ট পোর্ট, স্টিম ইনলেট, স্লাইড ভালভ, এই ধরনের অনেক ধরনের আমাদের পার্ট সমন্বয়ে একটা স্টিম ইঞ্জিন গঠিত হয়। সেই জন্য স্টিম ইঞ্জিনে কিছু মুভেবল পার্টস আছে, আবার কিছু স্টেশনারি পার্টস আছে। সেই হিসাবে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিয়েছি।
এইবারে আমরা দেখব যে কি কি স্টেশনারি পার্টস আছে আর কি কি মুভিং পার্টস আছে। স্টেশনারি পার্টস, দিস পার্টস ফার্নিশ দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ইঞ্জিন, মেন ফ্রেমওয়ার্ক। কি কি ইঞ্জিন স্টেশনারি পার্টস? ইঞ্জিন বেড টাইপ, ফ্রেম, সিলিন্ডার, স্টিম চেস্ট, স্টাফিং বক্স, মেন বিয়ারিংস, ক্রস হেড গাইডস। এই কটি হচ্ছে স্টেশনারি পার্টস। ইঞ্জিন বেড টাইপ, বেড প্লেট, ফ্রেম, সিলিন্ডার, স্টিম চেস্ট, স্টাফিং বক্স, মেন বিয়ারিংস, ক্রস হেড গাইডস, এই কটি হচ্ছে স্টেশনারি পার্টস। মুভিং পার্টস কোনগুলো? এখানে যে কটা আছে ম্যাক্সিমাম মুভিং পার্টস, একটা ছবি দেওয়া আছে, ব্লক ডায়াগ্রাম করা আছে। পিস্টন, পিস্টন, পিস্টন রড, ক্রস হেড, কানেক্টিং রড, ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কশ্যাফট, ফ্লাই হুইল, স্লাইড ভাল্ব, ডি স্লাইড ভাল্ব বা স্লাইড ভাল্ব, ভাল্ব রড, ভাল্ব রড, ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক রড, আর আছে গভর্নর। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেন পার্টস অফ দ্য স্টিম ইঞ্জিনের মধ্যে পড়ছে মুভিং পার্টস। এইবার আমরা প্রত্যেকটি পার্টসের বিস্তারিত আমরা কিছু কিছু আলোচনা করব এবং তাদের মেইন যে ফাংশন সেইটাই আমরা দেখব। প্রথমেই আসি ফ্রেম। আমরা জানি কোনো ইঞ্জিন বা তার কোনো যন্ত্র, তার মেন বডি বা যেটা ফ্রেম, যার ওপর সেটা দাঁড়িয়ে থাকে বা যার ওপর সমস্ত পার্টসগুলো লাগানো থাকে, সেটাই হচ্ছে তার ফ্রেম। সেই জন্য ফ্রেমে প্রথমেই বলেছে যে ইট ইজ এ হেভি কাস্টিং ইউজুয়ালি মেড অফ কাস্ট আয়রন, যারা কাস্ট আয়রন দ্বারা তৈরি হয়। ইট সাপোর্টস অ্যান্ড হোল্ডস অল দ্য স্টেশনারি অ্যান্ড দ্য মুভিং পার্টস অফ দ্য ইঞ্জিন ইন প্রপার পজিশন। প্রপার পজিশানে তার যত রকম স্টেশনারি এবং মুভিং পার্টস আছে সে সেগুলোকে ধরে রাখে বা সাপোর্ট করে রাখে এই ফ্রেম। ইট রেস্ট আপন এ ফাউন্ডেশন, এটা সাধারণত একটা ফাউন্ডেশনের ওপর রেস্ট করে থাকে। ছবিতে দেখানো হয়েছে, একটা ফ্রেমের ছবি দেখানো হয়েছে। তাহলে ফ্রেমটা হচ্ছে মেন সাপোর্ট, যেখানে যেখানে টোটাল স্টেশনারি এবং মুভিং পার্টসকে সে হোল্ড করে রাখে তাদের প্রপার পজিশনে। নেক্সট আসি আমরা সিলিন্ডার। আমাদের ছবি ব্লক ডায়াগ্রাম আছে, সেখানেও পিস্টনকে দেখানো হয়েছে। এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, এইটা হচ্ছে পিস্টন, আবার এখানে হচ্ছে এটা হচ্ছে পিস্টন। পিস্টনটা কি? যেটা সিলিন্ডারের মধ্যে আমাদের টু অ্যান্ড ফ্রো মোশন করে। তাহলে এখন আমরা জানবো সেটা হচ্ছে সিলিন্ডার। ইট ইজ এ হলো সিলিন্ড্রিক্যাল ভেসেল in which the piston moves to and fro under the pressure of steam. আমরা প্রথমে পিস্টন দিয়ে শুরু করেছিলাম, কারণ সিলিন্ডার বোঝাতে গেলে পিস্টনটা না বললেই নয়। সেই জন্য প্রথমে আমরা পিস্টন দিয়ে বলেছিলাম যে এটা হচ্ছে পিস্টন, এটা পিস্টন, যার মধ্যে পিস্টনটা টু অ্যান্ড ফ্রো টিও টু এ অ্যান্ড ফ্রো, এটাকে বলা হয় রেসিপ্রোকেটিং মোশন। অর্থাৎ পিস্টনটা টুয়ার্ডস লেফট দিকে যাবে, আবার টুয়ার্ডস রাইট দিকে যাবে। এই যে রাইট লেফট, যেহেতু এটা হরাইজন্টাল আছে আমরা রাইট লেফট বলছি। যদি ভার্টিক্যালি থাকতো তাহলে আমরা টপ মোস্ট সাইড বলতাম বা বটম ডেড সেন্টার, টপ ডেড সেন্টার বলতাম। টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারের মধ্যে রেসিপ্রোকেট করে। সেই জন্য পিস্টনটা যার মধ্যে টু অ্যান্ড ফ্রো মোশন করে বা রেসিপ্রোকেট করে সেটা হচ্ছে সিলিন্ডার। সেই জন্য বলছি ইট ইজ এ হলো সিলিন্ড্রিক্যাল ভেসেল ইন হুইচ দ্য পিস্টন মুভস টু অ্যান্ড ফ্রো আন্ডার দ্য প্রেশার অফ স্টিম। স্টিমের প্রেশার দ্বারা সেখানে পিস্টনটা কি করে,
টু অ্যান্ড ফ্রো মোশন করে, অর্থাৎ রেসিপ্রোকেট করে। এই হচ্ছে সিলিন্ডার। নেক্সট হচ্ছে স্টিম চেস্ট। ইট ইজ অলওয়েজ কাস্ট ইন্ট্রিগাল উইথ দ্য সিলিন্ডার and is closed by a cover known as steam chest cover, which may be of circular or rectangular in shape depending upon the type of valve used. যে অংশ দ্বারা স্টিম সাধারণত সিলিন্ডারে প্রবেশ করছে সেই অংশটাকে স্টিম চেস্ট বলে। সেটা সাধারণত একটা কভার দ্বারা ঢাকা থাকে, সেটাকে স্টিম চেস্ট কভার বলে। এটা মেবি সার্কুলার হতে পারে অথবা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, অর্থাৎ যে ধরনের ভাল্ব ইউজ হবে তার উপর নির্ভর করে তার সাইজটা হয়। এটা সবসময় আমাদের যে মেন যে সিলিন্ডারের বডির সাথে আমাদের সাথে সবসময় এটা যুক্ত থাকে। এটা একটা পাত, এর ভেতর দিয়ে স্টিমটা সাধারণত প্রবেশ করে। মেন বিয়ারিংস। বিয়ারিংস মানে আমরা জানি বিয়ারিংয়ের কাজ কি, কোনো শ্যাফটকে হোল্ড করে রাখা, ধরে রাখা, যার মধ্যে শ্যাফটটা ফ্রিলি রোটেট হতে পারে। এটা বিয়ারিংয়ের হচ্ছে মেন ফাংশন। অর্থাৎ আমরা যেখানেই বিয়ারিং ইউজ করি না কেন, বিয়ারিংয়ের মেন ফাংশনটা আমাদের জানতে হবে যে শ্যাফটকে হোল্ড করে রাখে এবং শ্যাফটটা যার মধ্যে ফ্রিলি রোটেট হতে পারে। বিয়ারিংস, তাহলে স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে বিয়ারিংসের কী কাজ একটু দেখে নিই। বিয়ারিংস আর অ্যাটাচ টু দ্য ফ্রেমের সাথে অ্যাটাচ থাকে অ্যাট দ্য এন্ডস অপোজিট টু দ্য সিলিন্ডার, যে সাধারণত ক্র্যাঙ্কশ্যাফটকে সাপোর্ট করে রাখে। ক্র্যাঙ্কশ্যাফটকে সাপোর্ট করে রাখে। দে আর জেনারেলি মেড অফ কাস্ট আয়রন অ্যান্ড আর লাইনড উইথ ব্যাবিট মেটাল টু ফ্রম দ্য বিয়ারিং সারফেস। জার্নি সাধারণত কাস্ট আয়রন তৈরি হয়, বাট তার বিয়ারিং সারফেসটা সাধারণত ব্যাবিট মেটাল দ্বারা লাইন আপ থাকে। তাহলে এটা সাধারণত ক্র্যাঙ্কশ্যাফটকে আমাদের সাপোর্ট করে রাখে। এবার আসি পিস্টন। পিস্টন আমরা কিছুটা হলেও জেনেছি, তাও আমরা একটুখানি জেনে নিই পিস্টনটা কি। ইট মুভস টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন, যাবে আসবে, টু অ্যান্ড ফ্রো, এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন বা রেসিপ্রোকেটিং করছে। টু অ্যান্ড ফ্রো ইন দ্য সিলিন্ডার আন্ডার দ্য অ্যাকশন অফ স্টিম প্রেশার। সিলিন্ডারের মধ্যে স্টিমের প্রেশার দ্বারা পিস্টন সাধারণত রেসিপ্রোকেট করে। ইট ফাংশন ইজ টু কনভার্ট দ্য হিট এনার্জি অফ স্টিম ইনটু মেকানিক্যাল ওয়ার্ক, অর্থাৎ স্টিমের যে হিট এনার্জি সেটা সাধারণত মেকানিক্যাল ওয়ার্কে যে কনভার্ট হচ্ছে, সেই পিস্টন তার জন্য কিছুটা হলেও সেটা দায়ী। অর্থাৎ পিস্টনই এই হিট এনার্জিটাকে মেকানিক্যাল ওয়ার্ক কিছুটা হলেও কনভার্ট করে, কারণ প্রথমেই স্টিমটা এসে আগে থ্রাস্ট করে পিস্টনে। স্টিম চেস্ট হতে পোর্ট দ্বারা স্টিম ফার্স্টেই পিস্টনকে থ্রাস্ট করে। সেই জন্য আমরা বলি যে সেই স্টিমের যে হিট এনার্জি সেটা সাধারণত মেকানিক্যাল ওয়ার্কে কিছুটা হলেও কনভার্ট করে এই পিস্টন। পিস্টন সাধারণত কাস্ট আয়রন দ্বারা তৈরি হয়। ইট ট্রান্সমিট দ্য ফোর্স টু দ্য ক্রসহেড থ্রু দ্য পিস্টন রড। এইবার এই যে মেকানিক্যাল ওয়ার্ককে কিছুটা হলেও সেই বা ফোর্সকে বা থ্রাস্টকে সে পিস্টন রড দ্বারা ক্রসহেডে ট্রান্সমিট করে। এটা হচ্ছে পিস্টনের প্রধান কাজ। এছাড়া পিস্টনের আরেকটু কী কাজ আছে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে পিস্টন সাধারণত আমাদের সিলিন্ডারের মধ্যে আমাদের টু অ্যান্ড ফ্রো যে মোশনটা করে, এই মোশনের ফলে যে গতিটা প্রাপ্ত হয় সেটা পিস্টন রড দ্বারা ক্রসহেড মারফত পৌঁছয়, সেখান থেকে যায় কানেক্টিং রডে। তাহলে আমরা বলতে পারি, এই জন্যই আমরা বলতে পেরেছিলাম যে স্টিমের যে প্রাথমিক যে হিট এনার্জি সেটা সাধারণত মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করছে পিস্টন। এবার আসি পিস্টন রিংস। পিস্টন রিং সাধারণত পিস্টনের সার্কামফারেন্সে বা তার পরিধি বরাবর অনেক স্লট থাকে বা গ্রুপ থাকে পিস্টনের গায়ে গ্রুপ কাটা থাকে, সেখানে সাধারণত পিস্টন রিং লাগানো থাকে। সেটার ফাংশনটা কি করে, স্টিমের যে লিকেজ সেটাকে সে কিছুটা হলেও প্রিভেন্ট করে। তাহলে পিস্টন রিংস কি, দে আর ইউজুয়ালি মেড অফ কাস্ট আয়রন অ্যান্ড আর লোকেটেড ইন দ্য
সার্কামফারেন্সিয়াল গ্রুপস কাট অন দ্য পিস্টন। পিস্টনে যে সার্কামফারেন্সিয়ালে যে গ্রুপ কাটা থাকে সেখানে সাধারণত পিস্টন রিং লাগানো থাকে। দেয়ার ফাংশন ইজ টু প্রিভেন্ট দ্য লিকেজ অফ স্টিম পাস দ্য পিস্টন। পিস্টনের উপর দিয়ে যে স্টিমটা পাস করছে তাতে যে লিকেজ আছে যাতে না হয় সেটাকে সে প্রিভেন্ট করে পিস্টন রিং। এবার আসি পিস্টন রড। হোয়াট ইজ পিস্টন রড? পিস্টন রড সাধারণত পিস্টনের সাথেই লাগানো থাকে। ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল রড হুইচ ইজ কানেক্টেড টু দ্য পিস্টন অন ওয়ান সাইড, এক দিকটা পিস্টনের সাথে লাগানো থাকে, অ্যান্ড টু দ্য ক্রসহেড অন দ্য আদার, আর অপর দিকটা ক্রসহেডের সাথে লাগানো থাকে। পিস্টন রড সাধারণত সিলিন্ড্রিক্যাল রড, যার সাধারণত একদিকটা পিস্টনের সাথে লাগানো থাকে এবং অপর দিকটা ক্রসহেডের সাথে যুক্ত থাকে। ইট ইজ মেড অফ মাইল্ড স্টিল, ইয়া মাইল্ড স্টিল দ্বারা তৈরি হয়, অ্যান্ড ইট ট্রান্সফারস মোশন ফ্রম দ্য পিস্টন টু দ্য ক্রসহেড। সে সাধারণত মোশন বা গতিকে বলতে পারি পিস্টন থেকে ক্রসহেডে ট্রান্সফার করে। এছাড়া আরও একটু বলতে পারি যে আমরা পিস্টন রড, এখানে এটা হচ্ছে আমাদের ক্রস হেড, এটা হচ্ছে পিস্টন। পিস্টনের সাথে পিস্টন রড যুক্ত থাকে, অর্থাৎ পিস্টন রডের একটা অংশ পিস্টনের সাথে যুক্ত থাকে, অপর অংশটা আমাদের ক্রস হেডের সাথে যুক্ত থাকে। পিস্টন রড ইজ রাউন্ড, মেড অফ স্টিল, দ্য টপ এন্ড ইজ সিকিউর টু দ্য পিস্টন অ্যান্ড দ্য বটম এন্ড টু দ্য ক্রস হেড to prevent steam from blowing out of the cylinder around the rod। কারণ এইখানে যখন লাগানো হয় এইখান থেকে সাধারণত ব্লোয়িং আউট হতে পারে, মানে বেরিয়ে যেতে পারে, স্টিম বেরিয়ে যেতে পারে বাইরে, সেই জন্য সেখানে কী হয়, একটা ধরনের প্যাকিং ইউজ করা হয়। স্টাফিং বক্সের এখানে একটা স্টাফিং বক্স থাকে, তো এখানে লিকেজ প্রিভেন্ট করার জন্য তার সত্ত্বেও এখানে আমাদের একটা প্যাকিং ইউজ করা হয়, ঠিক আছে? এই যে স্টাফিং বক্স, এই হচ্ছে আমাদের পিস্টন রড। এটা একটা ব্লক ডায়াগ্রাম, পিস্টন রড, ক্রস হেড, আর এই হচ্ছে পিস্টন, আর এই হচ্ছে স্টাফিং বক্স। নেক্সট এবার হচ্ছে ক্রস হেড। ক্রস হেড কি? দ্য ক্রস হেড ইজ অ্যাটাচ টু দ্য কানেক্টিং রড, কানেক্টিং রডের সাথে যুক্ত থাকে বাই মিনস অফ এ ক্রস হেড পিন, ক্রস হেড পিন দ্বারা যুক্ত থাকে, অর রিস্ট পিন, ইয়াকে রিস্ট পিনও বলা হয়। ইট গাইডস দ্য মোশন অফ দ্য পিস্টন রড অ্যান্ড প্রিভেন্টস ইট ফ্রম বেন্ডিং। দ্য ক্রস হেড ইজ মেড অফ কাস্ট আয়রন। ক্রস হেড সাধারণত কাস্ট আয়রন দ্বারা তৈরি করে। তাহলে পিস্টন রডের যে মোশনটা পাচ্ছে সে গাইড করে আমাদের সেটা আবার পাঠিয়ে দেয় সাধারণত কানেক্টিং রডে। এই হচ্ছে আমাদের ক্রস হেড। ক্রস হেডের সাথে আমাদের আবার কানেক্টিং রড যুক্ত থাকছে। পিস্টন রড ক্রস হেডের সাথে যুক্ত থাকছে, আবার এই অংশটার ক্রস হেডের সাথেও আবার কানেক্টিং রড যুক্ত থাকে। তার মানে মোশনটা আমাদের ট্রান্সফার হচ্ছে, একটা পার্টস থেকে একটা পার্টসে ট্রান্সফার হচ্ছে। স্টাফিং বক্স অ্যান্ড গ্ল্যান্ড, they are fitted on the crank end cover of the cylinder and their function is to prevent the leakage of steam from the cylinder। সিলিন্ডার হইতে যে স্টিমের যে লিকেজকে সেটা প্রধানত প্রিভেন্ট করে হচ্ছে স্টাফিং বক্স অ্যান্ড গ্ল্যান্ড। দ্য স্টাফিং বক্স সাধারণত কাস্ট আয়রন তৈরি হয়। দ্য স্টাফিং বক্স ইজ মেড অফ কাস্ট আয়রন অ্যান্ড দ্য গ্ল্যান্ড ইজ অফ গান মেটাল। গ্ল্যান্ডটা কিন্তু গান মেটালের হয়। এই যে দেখে নিই স্টাফিং বক্সটা আমাদের কোথায় ইউজ হয়েছে, এই জায়গায় স্টাফিং বক্স ইউজ হয়েছে স্টিমের লিকেজ প্রিভেন্ট, আর এই জায়গায় আমাদের স্টাফিং বক্সটা ইউজ করা হয়, এই জায়গাটায় আমাদের স্টাফিং বক্সটা ইউজ করা হয়। অর্থাৎ আমাদের সিলিন্ডারের বাইরে যেখান থেকে পিস্টন রড নির্গমন হচ্ছে এইখানটায় আমাদের স্টাফিং বক্স থাকছে, আবার মোশনটা যখন কনভার্ট হয়ে ডিসলাইট ভালভে ঢুকছে, স্টিম যখন এখানে ইনসার্ট আছে, স্টিমটা এটা তো হচ্ছে আমাদের স্টিম চেস্ট,
সেখান থেকে যাতে স্টিম বেরিয়ে না যায় সেইখানেও স্টাফিং বক্স ইউজ করা হচ্ছে, অর্থাৎ লিকেজকে প্রিভেন্ট করার জন্য। কানেক্টিং রড, কানেক্টিং রডের দুটো এন্ড থাকে, একটা হচ্ছে স্মল এন্ড, একটা হচ্ছে বিগ এন্ড। দ্য কানেক্টিং রড হেল্পস ইন কনভার্টিং দ্য রেসিপ্রোকেটিং মোশন অফ দ্য পিস্টন ইনটু রোটারি মোশন অফ দ্য ক্র্যাঙ্ক। আমাদের যে রেসিপ্রোকেটিং মোশনটা পেলাম পিস্টনের, সেটা আমাকে রোটারি মোশনে কনভার্ট করছে কে, এই কানেক্টিং রড। সেই জন্যই দ্য কানেক্টিং রড হেল্পস ইন কনভার্ট করছে দ্য রেসিপ্রোকেটিং মোশন অফ দ্য পিস্টন রেসিপ্রোকেটিং মোশনকে ইনটু রোটারি মোশন অফ দ্য ক্র্যাঙ্ককে রোটারি মোশন বা রোটারি মোশনে কনভার্ট করছে। ওয়ান অফ ইটস এন্ড ইজ কানেক্টেড টু দ্য ক্রস হেড। এর একটা এন্ড সাধারণত ক্রস হেডের সাথে যুক্ত থাকে গার্জিয়ান পিন দ্বারা, অ্যান্ড আদার এন্ডটা সেটা সাধারণত ক্র্যাঙ্কের সাথে যুক্ত থাকে। ওয়ান অফ ইটস এন্ডস ইজ কানেক্টেড টু দ্য ক্রস হেড বাই এ গার্জিয়ান পিন অ্যান্ড দ্য আদার এন্ড ইজ কানেক্টেড টু দ্য ক্র্যাঙ্ক। ইট ইজ মেড অফ 4 স্টিল। তাহলে আমাদের কানেক্টিং রডের কাজটা দেখিনি। পিস্টন সাধারণত টু অ্যান্ড ফ্রো মোশন করে, সেই মোশনকে পিস্টন রড ক্রস হেড মারফত আমাদের কানেক্টিং রডে পৌঁছয়। কানেক্টিং রডটার একটা অংশ যেমন ক্রস হেডের সাথে যুক্ত থাকে, অপর একটা অংশ সাধারণত ক্র্যাঙ্কের সাথে যুক্ত থাকে। এই যে ক্র্যাঙ্কের সাথে যুক্ত থাকছে, তাহলে এটার যে রেসিপ্রোকেটিং মোশনটা ক্র্যাঙ্কের রোটারি মোশনে কনভার্ট করছে কে, কানেক্টিং রড। এই ক্র্যাঙ্কটা আবার ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে কিন্তু যুক্ত থাকে, এই ক্র্যাঙ্কটা কিন্তু আবার ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে যুক্ত থাকে। ভালো করে বোঝো। স্টিম সাধারণত একটু বুঝিয়ে দিই, একটু সামান্য বলে দিই যে এই যে ইনলেট অফ লাইভ স্টিম, এখান দিয়ে স্টিম সাধারণত আমাদের স্টিম চেস্টে প্রবেশ করে। লাইভ স্টিম, ডেড স্টিম দুটো আছে। মানে লাইভ স্টিম মানে হচ্ছে যে স্টিমটাকে কাজে লাগানো হয়, সুপার হিটেড স্টিম বলতে পারি, সেটা সাধারণত স্টিম চেস্টে এসে পৌঁছয়। এখানে স্লাইড ভালভ আছে যেটা সাধারণত স্লাইডিং করে। আর দুটো পোর্ট আছে, পোর্ট 1, এটা হচ্ছে পোর্ট 2। দুটো পোর্ট দ্বারাই সাধারণত আমাদের ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে। সুতরাং এটা যেহেতু দুটো দিক দিয়ে পিস্টনকে থ্রাস্ট করছে, সেটা হচ্ছে ডবল অ্যাক্টিং স্টিম ইঞ্জিন। তাহলে পোর্ট 1 দিয়ে যখন আমাদের পিস্টনকে থ্রাস্ট করছে, পিস্টন সাধারণত টুয়ার্ডস আমাদের এই পজিশানে যাচ্ছে। সেক্ষেত্রে পিস্টন রড দ্বারা আমাদের স্টিম থেকে যে হিট এনার্জি সেটা কনভার্ট হয়ে মেকানিক্যাল এনার্জিতে পরিণত হয়ে ক্রস হেড দ্বারা আমাদের কানেক্টিং রডে পৌঁছচ্ছে, এবং এই টু অ্যান্ড ফ্রো মোশন বা রেসিপ্রোকেটিং মোশনটাকে রোটারি মোশনে কনভার্ট করছে এই কানেক্টিং রড। কানেক্টিং রডটা সাধারণত আবার ক্র্যাঙ্কের সাথে যুক্ত থাকে, এই ক্র্যাঙ্কটি আবার ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে যুক্ত থাকে। আবার ক্র্যাঙ্ক শ্যাফটে যুক্ত থাকে ইসেন্ট্রিকের কাজ হচ্ছে কি, এই যে রোটারি মোশন পেলো, সেই রোটারি মোশনটাকে রেসিপ্রোকেটিং মোশনে, ভালভের রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করছে, এই হচ্ছে ইসেন্ট্রিক। এই ইসেন্ট্রিক এবং ভালভ এই দুটো ফাংশান খুব অনস্বীকার্য, কারণ পিস্টনের যে রেসিপ্রোকেটিং মোশন সেটা সাধারণত রোটারি মোশনে কনভার্ট করছে এই কানেক্টিং রড। আবার কানেক্টিং রডের যেমন রেসিপ্রোকেটিং মোশনকে রোটারি মোশনে কনভার্ট করছে, তেমনি ক্র্যাঙ্কশ্যাফটের রোটারি মোশনকে ভালভের রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করছে হচ্ছে ইসেন্ট্রিক। তাহলে এবার আসি আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা কি। দ্য ক্র্যাঙ্কশ্যাফট ইজ সাপোর্টেড অন দ্য মেন বিয়ারিংয়ের সাথে এটা সাপোর্ট থাকে ক্র্যাঙ্কশ্যাফটটা। এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা মেন বিয়ারিং, এই যে বিয়ারিংয়ের সাথে ক্র্যাঙ্কশ্যাফটটা সাপোর্ট থাকে, মেন বিয়ারিংয়ের সাথে ক্র্যাঙ্কশ্যাফটটা সাপোর্ট থাকে। তো এই জন্য বলছি দ্য ক্র্যাঙ্কশ্যাফট ইজ সাপোর্টেড অন দ্য মেন বিয়ারিংস অ্যান্ড ইজ ফ্রি টু রোটেট ইন দেম, যার মধ্যে সে ফ্রিভাবে রোটেট করতে পারে। বিয়ারিংয়ের কাজ প্রথমেই এই জন্য বলেছিলাম যে কিছুকে হোল্ড করে রাখা, কোনো শ্যাফটকে, যার মধ্যে সেটার মধ্যে সে ফ্রিলি রোটেট হতে পারে। ইট ইজ মেড অফ মাইল্ড স্টিল
অ্যান্ড ক্যারিজ অন ইট দ্য ফ্লাই হুইল অ্যান্ড দ্য ইসেন্ট্রিক। তাহলে ক্র্যাঙ্কশ্যাফটে আমাদের ফ্লাই হুইল এবং ইসেন্ট্রিককে সে সাধারণত ক্যারি করে। এই হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক, আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট যেটা বিয়ারিংয়ের মধ্যে হোল্ড থাকছে। সাধারণত ইসেন্ট্রিক, এই যে ইসেন্ট্রিক এবং ফ্লাই হুইল, ইসেন্ট্রিক ফ্লাই হুইলকে সে ক্যারি করছে এই ক্র্যাঙ্কশ্যাফটটা। স্লাইড ভাল্ব, স্লাইড ভাল্ব কোনটা? এটা এই যে এটা হচ্ছে স্লাইড ভাল্ব, যেটা ডি স্লাইড ভাল্ব। এই ভাল্বটা সাধারণত টু অ্যান্ড ফ্রো মোশন বা রেসিপ্রোকেটিং করার জন্য পোর্ট 1 এবং পোর্ট 2 দুটো দ্বারা স্টিম সাধারণত আমাদের ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করছে। এবার প্রবেশ করার পর যে স্টিমটা কাজে লাগছে না, যেটা ডেড স্টিম, সেটা সাধারণত পোর্ট 3 মারফত এক্সজস্ট হয়ে যাচ্ছে। এই যে এক্সজস্ট অফ ডেড স্টিম পোর্ট 3 মারফত এক্সজস্ট হয়ে যাচ্ছে। সেই জন্য স্লাইড ভাল্বটা কি? ইট ইজ সিচুয়েটেড ইন দ্য স্টিম চেস্ট, সিচুয়েটেড ইন দ্য স্টিম চেস্ট। স্টিম চেস্টে সাধারণত ইহা থাকে, এই যে স্টিম চেস্ট তার মধ্যে থাকছে ইহা। অ্যান্ড ইটস ফাংশন ইজ টু অ্যাডমিট দ্য স্টিম ফ্রম দ্য স্টিম চেস্ট টু দ্য সিলিন্ডার। ইঞ্জিন সিলিন্ডারে যে স্টিমটা প্রবেশ করছে সেটাকে সে কন্ট্রোল করছে, অ্যান্ড দ্য এক্সজস্ট ইট ফ্রম দ্য সিলিন্ডার অ্যাট দ্য কারেক্ট মোমেন্ট। অর্থাৎ সঠিক সময় ইঞ্জিন সিলিন্ডারে পোর্ট মারফত স্টিমকে প্রবেশ করানো, আবার সঠিক সময়ে এক্সজস্ট পোর্ট দ্বারা ডেড স্টিমকে আমাদের বার করে দেওয়া আমাদের এই স্লাইড ভাল্বের প্রধান কাজ। দ্য ভাল্ব ইজ মেড অফ কাস্ট আয়রন, ভাল্বের কাস্ট আয়রন দ্বারা তৈরি হয়। তাহলে এই ভাল্বকে মেকানিজম, ভাল্বকে এই যে রেসিপ্রোকেটিং মোশনটা কে দিচ্ছে? ভাল্বকে রেসিপ্রোকেটিং মানে এটা তো এরকম সরছে, ডান দিক বাঁ দিক সরছে, এই রেসিপ্রোকেটিং মোশনটা দিচ্ছে ইসেন্ট্রিক। কারণ ভাল্বের সাথে থাকে ভাল্ব রড, আবার ইসেন্ট্রিকের সাথে ইসেন্ট্রিক রড, যেটা সাধারণত পিন দ্বারা যুক্ত থাকে। তাহলে ইসেন্ট্রিক সাধারণত এই রোটারি মোশনকে ইসেন্ট্রিক রড দ্বারা, ভাল্ব রড দ্বারা ভাল্বকে রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করছে হচ্ছে ইসেন্ট্রিক। তাহলে ইসেন্ট্রিকের কাজটাই হচ্ছে আমাদের রোটারি মোশনকে রেসিপ্রোকেটিং মোশনে, ভালভের রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করা। এই যে এবার আসি ইসেন্ট্রিক। ইসেন্ট্রিক ইট ইজ ফিটেড অন দ্য ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট এটা ফিট থাকে, দেখে নিই। ক্র্যাঙ্কশ্যাফট এটা হচ্ছে ফিট থাকে, ক্র্যাঙ্কশ্যাফটের ইসেন্ট্রিকটা ফিট থাকে। এই যে ইসেন্ট্রিক ক্র্যাঙ্কশ্যাফটে হচ্ছে ফিট থাকছে। Its function is to convert the rotary motion of the crankshaft into reciprocating motion of the slide bar. তাহলে ক্র্যাঙ্কশ্যাফটকে রোটারি মোশনকে স্লাইড ভালভে রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করাটাই হচ্ছে ইসেন্ট্রিকের প্রধান কাজ। ইট ইজ মেড অফ কাস্ট আয়রন, ইহা কাস্ট আয়রন দ্বারা তৈরি হয়। এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। ইসেন্ট্রিক যেটা রোটারি মোশনকে ভালভের রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করছে, এটা হচ্ছে ইসেন্ট্রিকের প্রধান কাজ। এবার আছে ইসেন্ট্রিক রড অ্যান্ড ভালভ রড। সাধারণত ইসেন্ট্রিকের সাথে যুক্ত থাকে ইসেন্ট্রিক রড, আর ভালভের সাথে যুক্ত থাকে সাধারণত ভালভ রড, যেটা পরস্পর পিন দ্বারা যুক্ত থাকে। দ্য ইসেন্ট্রিক রড কানেক্টস দ্য ভালভ রড অ্যান্ড দ্য ইসেন্ট্রিক। তার মানে ইসেন্ট্রিক রড কী করছে? ভালভ রডের, ইসেন্ট্রিক রড সাধারণত ইসেন্ট্রিকের সাথে ভালভ রডকে কানেক্ট করছে। ইসেন্ট্রিক রড সাধারণত ভালভ রড এবং ইসেন্ট্রিককে পরস্পরকে কানেক্ট করছে ইসেন্ট্রিক রড। ইটস ফাংশন ইজ টু কনভার্ট দ্য রোটারি মোশন অফ দ্য ইসেন্ট্রিক ইন্টু রেসিপ্রোকেটিং মোশন হুইচ ইজ ট্রান্সমিটেড টু দ্য ভালভ। আবার বলছি যে ভালভের যে রেসিপ্রোকেটিং মোশন যে আসছে, এই ইসেন্ট্রিক রড ইসেন্ট্রিক থেকে যে রোটারি মোশন থেকে যে রেসিপ্রোকেটিং মোশনকে কনভার্ট করে ইসেন্ট্রিক রড ভালভ রডকে দিচ্ছে, ভালভ রড আবার সেটা ভালভকে পৌঁছচ্ছে। সেই জন্য কী করছে, এই যে কনভার্সানটা সাধারণত এরাই বহন করে নিয়ে যাচ্ছে।
দ্য ভালভ রড ইজ কানেক্টেড টু দ্য ভালভ। আবার ভালভ রডটা সাধারণত, ভালভ রড হচ্ছে এইটা, সেটা সাধারণত ভালভের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা একবার দেখিনি কি ইসেন্ট্রিক রড অ্যান্ড ভালভ রড কি। দ্য ইসেন্ট্রিক রড কানেক্টস দ্য ভালভ রড অ্যান্ড দ্য ইসেন্ট্রিক। Its function is to convert the rotary motion of the eccentric into reciprocating motion, which is transmitted to the valve through the valve rod. The valve rod is connected to the valve. এবার আসি ফ্লাই হুইল। It is a heavy cast iron or cast steel wheel mounted on the crankshaft। ক্র্যাঙ্কশ্যাফটে যেটা মাউন্ট করা থাকে। It absorbs energy when the supply is greater than the demand। ডিমান্ডের থেকে সাপ্লাই যখন বেশি থাকে সে সেইখানে অ্যাবজর্ব করে নেয় কিছুটা এনার্জি, অ্যান্ড গিভস ইট আউট হোয়েন দ্য ডিমান্ড ইজ গ্রেটার দ্যান দ্য সাপ্লাই। আর সাপ্লাইয়ের থেকে ডিমান্ড যখন গ্রেটার থাকে সে কিছুটা সেটা ছেড়ে দেয়। দাস প্রিভেন্টিং দ্য ফ্লাকচুয়েশন অফ ইঞ্জিন স্পিড। তাহলে ইঞ্জিন স্পিডের যে ফ্লাকচুয়েশন সে সেটাকে কিছুটা হলেও প্রিভেন্ট করে ফ্লাই হুইল, অর্থাৎ ব্যালেন্স রাখছে। মেন হচ্ছে ব্যালেন্স রাখছে। এবার আসি গভর্নর। আগেই বলেছি গভর্নর কি করে, ইঞ্জিনের স্পিডকে সাধারণত মেনটেন করে, যে সিস্টেমটাকে বলা হয় গভর্নিং। গভর্নর হচ্ছে পার্টস যে সাধারণত মেনটেন করে ইঞ্জিনের স্পিডকে, আর সিস্টেমটাকে বলা হয় গভর্নিং। দ্য গভর্নর কি, ইট ইজ এ ডিভাইস ফর মেনটেনিং দ্য স্পিড অফ দ্য ইঞ্জিন at more or less constant at all loads by controlling either the quantity or the pressure of the steam supplied to the engine। অর্থাৎ যে পরিমাণ স্টিম সাধারণত আমাদের ইঞ্জিনে সাপ্লাই হবে সেই অনুযায়ী সে সাধারণত ইঞ্জিনের স্পিডকে সাধারণত কন্ট্রোল করবে। এটা কিছুটা হলো লোডের ওপর নির্ভরশীল। তাহলে গভর্নরটা কি আমাদের বোঝা গেল। এই হচ্ছে আমাদের একটা স্টিম ইঞ্জিন, তার হচ্ছে ডায়াগ্রাম এবং সে কিভাবে কাজ করে আমরা পার্টসগুলো যখন আলোচনা করলাম কিছুটা হলেও বুঝতে পারলাম। এখান থেকে স্টিম, প্রথমে স্টিম সাধারণত স্টিম চেস্টে প্রবেশ করে। স্লাইড ভাল্ব কি করে, এই পোর্টগুলো খোলা বা বন্ধ হয়। স্লাইড ভাল্বের রেসিপ্রোকেটিং করার দরুন দুটি পোর্ট দ্বারা স্টিম সাধারণত আমাদের সিলিন্ডারে পৌঁছয়, পোর্ট 1 এবং পোর্ট 2 দ্বারা, এবং এখান থেকে যে ডেড সিম সেটা সাধারণত পোর্ট 3 দ্বারা এক্সজস্ট হয়ে বেরিয়ে যায়। এখানে পিস্টন স্টিম সাধারণত যখন দুটো দিক দিয়ে ঢোকে সেটা হচ্ছে ডবল অ্যাক্টিং স্টিম ইঞ্জিন। প্রেসার দুদিক দিয়ে পিস্টনকে থাস্ট দেয়, যার ফলে পিস্টনের যে রেসিপ্রোকেটিং মোশন, কানেক্টিং রড কী করে সেই রেসিপ্রোকেটিং মোশনে তাকে রোটারি মোশনে কনভার্ট করে ক্র্যাঙ্কশ্যাফটে। কারণ পিস্টন রডের সাথে এই কানেক্টিং রডের সাথে আমাদের ক্র্যাঙ্ক এবং ক্র্যাঙ্কের সাথে ক্র্যাঙ্কশ্যাফট যুক্ত থাকে। পিস্টনের যে রেসিপ্রোকেটিং মোশন, কানেক্টিং রড কী করে সেই রেসিপ্রোকেটিং মোশনটাকে রোটারি মোশনে কনভার্ট করে। তাহলে স্লাইড ভাল্বটা আমাদের রেসিপ্রোকেট করবে কীভাবে, সেখানে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটে সেই জন্য আমাদের ইসেন্ট্রিক থাকে। এই ইসেন্ট্রিক কী করে, আমাদের ক্র্যাঙ্কশ্যাফটের যে রোটারি মোশনটা সেই রোটারি মোশনটা আমাদের ডি স্লাইড ভাল্বকে রেসিপ্রোকেটিং মোশনে বা রেসিপ্রোকেটিং করতে সাহায্য করে। তার জন্য আমাদের এই ভাল্ব রড, ইসেন্ট্রিক রড এইগুলোর প্রয়োজনীয়তা হয়। তাহলে এই গেল একটা বেসিক আইডিয়া আমাদের স্টিম ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তাদের পার্ট সম্বন্ধে আমাদের আলোচনা হলো।